গেটের সামনে দাঁড়িয়ে কবিরকে জিজ্ঞাসা করল। জামাই জামাই লাগতেছে আমায়। কবির মুচকি হাসলো। রাবেয়া দরজা খুলতে সালাম দেয় জয়। ভালো আছেন আন্টি? রাবেয়া কথা বলেন না, তার মুখে কালবৈশাখীর মেঘ জমেছে। জয় ঢুকলো, হাতের মিষ্টিগুলো হাতে না দিয়ে নিজেই ভেতরে এগিয়ে টেবিলের উপর রাখলো। কমপক্ষে 5-7 কিলো মিষ্টি। পেছনে ফিরে ঠোঁট কামড়ে হাসলো। সবাই স্বার্থপর দেখেছেন। স্বার্থের কাছে সম্পর্ক, স্নেহ, আদর, আচরণ সহ সব বদলে যায়। জীবনও। এর আগের বার এসেছিলাম, আপনি আমাকে আম্মা বলে ডাকতে বলেছিলেন, কারণ আমি এতিম। খুব মায়া হয়েছিল আপনার। এর মাঝে আপনার কিছু ক্ষতি করেছি, আর আজ সেটা জবাবই দিচ্ছেন না। সুযোগ হলে জুতা তুলতেন আমার মুখে, অথচ আজও কিন্তু সেই এতিমই আছি। নাকি বাপ মা বেঁচে উঠেছে আমার? এমন কেউ নেই দুনিয়ায় যে নিঃস্বার্থ ভালোবাসে। এই জন্যই আমার মানুষকে ভালো লাগে। তারা সচেতন, খুব বোকা না। আপনাকেও ভালো লাগে। বিকৃত মস্তিষ্কের জয়। তার যুক্তি ও ধারণা মানুষ সমাজে তুলে ধরার উপযোগী নয়। যার কাছে পাপকে পাপ মনে হয় না, সে পাপ এবং পাপীর ঊর্ধ্বে। আশেপাশ দেখে জিজ্ঞাসা করলো। অন্তিক আছে? রাবেয়া কথা বলল না। ওনাকে দেখে যতটা নিরুপায় লাগছিল তার চেয়ে বেশি দৃশ্যমান চোখের তারায় জয়ের জন্য ঘৃণা। জয় ক্লান্ত ভঙ্গিতে হাত দুটো মাথার উপর তুলে শরীর বাঁকালো। আচ্ছা, আপনি ওকে জানিয়ে দেবেন আমাকে আবার খুব ঘেন্না টেন্না করে নিশ্চয়। আমি আবার আমার হেটার্সদের সামনে খুব বেশি ঘুরঘুর করি। তখন মানুষটা কটমটায়, কিন্তু সাহস জোটে না কিছু বলার। তখন নিজের শক্তিকে অনুভব করি। তখন আবার একবার বুঝি আমি শক্তিশালী। ভালো লাগে ব্যাপারটা। অসভ্যের মতো অল্প হেসে সিরিয়াস হলো। কাহিনী হচ্ছে, আমাদের বাড়ির বউরা বাপের বাড়ি পড়ে থাকে না। শুক্রবার আরমিনকে নিতে আসবো। এখানে তেমন কিছু করতে হবে না। খুব বেশি লোকজন আসবে না বরযাত্রী হয়ে। যাদের না বললেই না, টুকটাক ভাই বেদারে আসবে কয়েকজন, 20-50-এর মতো। আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। বৃহস্পতিবার বাজার পাঠিয়ে দেব। সকালে বাবুর্চি চলে আসবে। টাকটুক সহযোগিতা করলে ওরা এসব করে ফেলবে। রাবেয়া চোখে মুখের বিরূপতা অগ্রাহ্য করে এগিয়ে গেল ভেতরের দিকে। ভেতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। পলাশের কাছ থেকে ফিরে এক গাদা কাপড় চোপড় ভাঁজ করতে লেগেছে অন্তু। পেছনে ফিরেছিল জয়। ঠোঁট দুটো ফাঁক করে এক ঢোক গিলল। নিয়ন্ত্রণহীন চোখ দুটো মাথা থেকে পা অবধি স্ক্যান করে অন্তুকে। ঠোঁট কামড়ে সামান্য হেসে ডাকলো। ঘরলি। অন্তু পিছনে তাকায়, নির্বিকার নির্লিপ্ত চাহনি। পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। জয় হেলে দুলে হেঁটে গিয়ে বারান্দায় দাঁড়ায়। ডাকটা শুনতে এমন লাগে, আর মেইন। অন্তু জবাব দেয় না, গলা উঁচিয়ে বলে জয়। সেদিন ঢোকার সময় তেমন একটা খেয়াল করি নাই। এসব পড়ে থাকা জমি তোমার বাপের নাকি? হলে অন্তপক্ষে দরটা ভালো পাবো। তোমাকে বিয়ে করার কিছু তো বেনিফিট হবে। ফোন ভাইব্রেট হচ্ছিল, নাকমুখ কুচকে রিসিভ করলো। সমুদ্রের পোলা, তোর বউ মারা সংবাদ দিলে তোর একটা ললিপপ খাওয়াবো। রাহাত মিনমিন করে বলল। ভাই, আমার তো বউ নাই, কিন্তু আপনার বউ মানে ভাবিজানরে নিয়ে কিছু বলার জন্য কল দিয়েছি। জয় জবাব না দিয়ে শীষ বাজালো দুবার। আপনি কি গেছেন শ্বশুর বাড়ি? ভাবি বাসায় পৌঁছাইছে? জয় চুপচাপ কলটা কেটে দিল। রুমে এসে অন্তুর বিছানার উপর টান টান হয়ে শুয়ে পড়ল, জুতা পরা অবস্থায়। পাশেই বসে অন্তু মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করছে। চোখ দুটো বুজে শান্তভাবে জিজ্ঞাসা করলো। কোথায় গিয়েছিলে? ভাবিকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। আর কোথায় যাওনি কেন? পলাশের সাথে কফি শপে গিয়েছিলাম। জয় চোখ বুজে হাসলো নিঃশব্দে। হাসি মুখে বলল। কেন? সেদিন তোমায় মারা খাওয়া থেকে আমি বাঁচিয়েছি বলে বেঁচে থাকতে ইচ্ছা করছে না? দড়ি ছেড়ে মারা খেতে গিয়েছিলে, নাকি পলা যা করতে গিয়েও ছেড়ে দিয়েছিল সেদিন তার বাকিটুকু উপভোগ করতে গিয়েছিলে? এমন একটা অশিষ্ট নোংরা কথাও বিশেষ কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হলো না অন্তুর মাঝে। যেন সে অতি স্বাভাবিক সবকিছুই শুনেছে মাত্র। অল্প হাসলো। সবার চরিত্র তো আর আপনার মতো ময়লা দুর্গন্ধে জড়ানো না। আপনার আর আমার কোনো তুলনা হয়? আপনি হলেন নর্দমায় জন্মানো পতঙ্গ। আমি মনে হয় অতটা খারাপ না, ঠিক না? জয় সম্মতি জানালো। ঠিক। তবে একদিন আমার সব পড়ে ফেলবে। নিজেকে লিখতে বহু বছর লাগিয়েছি আমি। একদিনে গড়িনি নিজেকে, অথচ আমি আয়তো খুব দ্রুত করে ফেলেছ আমায়। নট ফেয়ার ঘরলেই। অন্তুর মন বিদ্রোহ করে ওঠে। আপনার মতো নিচু মানের উপন্যাস পড়ার রুচি আমার কোথায় বলুন? জয় আমির, কথাগুলো চেপে জিজ্ঞাসা করলো। মহাভারত পড়েছেন? পুরোটা পড়িনি। শকুনি মামা নিশ্চয়ই আপনার খুব প্রিয়। দুর্ধর্ষ ধনকেও ভালো লেগেছিল। স্বাভাবিক। হুম। আসল কথা বলো।
শকুনি মামা বলেছিলেন সুগন্ধ, দুর্গন্ধ এবং মানুষের স্বভাব কখনো লুকায়িত থাকে না। অর্থাৎ এগুলো আবিষ্কার করার জন্য বেশি খাটুনি করার প্রয়োজন নেই। যার কাছে যা নেই সে তার মর্যাদা বা কুফল কিছুই বোঝে না। একজন সম্মানিত ব্যক্তি আরেকজনের সম্মানকে খেলার বস্তু মনে করবে কোন দুঃখে? যার চরিত্র ভালো সে অন্য কারো চরিত্রকে বাজারে তুলতে পারে নাকি? জয় মাথা নাড়ল। পারে না, কথা ঠিক। আমার সম্মান নেই, আমি তোর সম্মানের মর্যাদা বুঝি না, ভবিষ্যতে বোঝার কোনো সম্ভাবনাও নেই। কিন্তু এখন তোর বন্ড আমি তোর কাছে রাখ। পলাশ মোস্তাকিনের সাথে নিজের সাক্ষাৎ করে আমার সামনে তোর সন্ন্যাসী সাজার চেষ্টা খুবই ভালো লেগেছে আমার। তবুও এই ধরনের বালের প্যাঁচা এখানেই থামা, নয়তো বলির চাপাতি খুন করে রেখে যাব। তোর লেকচার আমার কোনো কালেই ভালো লাগে না। বউ মারা ভালো কাজ, কিন্তু ভালো কাজ আমি করি না। মার্ডার হলে ঠুকঠাক মেরে ফেলে রাখা কোনো ভালো কাজের কথা না। মারলে কোনোদিন জানটা একটানে বের করে নেব। যা বলতে এসেছি শোন। অন্তু ভাঁজ করা কাপড় র্যাকে সাজিয়ে রাখার জন্য উঠে দাঁড়ায়। জয় আবার টান হয়ে শুয়ে বলল, শুক্রবার দিন লোক আসবে ও বাড়ি থেকে, মার্কেট করতে হবে। ভাবি বললো আজকাল নাকি মার্কেট মেয়েরা নিজেরাই করে, তোমাকে নিয়ে যেতে বলছে মার্কেটে। তাছাড়া মাগি মানুষের বাজার জীবনে করি নাই, ওসব বাল ছালা আমি কিনতে পারবো না। কাল সকালেই তৈরি থাকো। আপনাদের পছন্দ মতো কিনলেই চলবে। ফ্যাশন নিয়ে আমার কোনো সেন্সিটিভিটি নেই। জয় খুঁটিয়ে দেখে অন্তুকে। নারী দেহের প্রতিটা ভাঁজে জয়ের পৌরুষ নজর পরিভ্রমণ করে শেষ অবধি থামে অন্তুর কাঁধ থেকে বুক অবধি। নিঃশ্বাস ভারী হয়, জোরে করে শ্বাস ফেলে ঘাড় ঘুরায় অন্যদিকে। তখনই অন্তু বলে ওঠে, কিন্তু আমার একটা শর্ত আছে। জয় বালিশটা খাটের বক্সের সাথে হেলান দিয়ে তাতে পিঠ এলিয়ে দিয়ে বলল, এমন ভাব করতেছো যেন আমি তোমার সব শর্ত মঞ্জুর করতেছি। তোমায় ও বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছি, বিয়ে হয়েছে, তুমি দায়বদ্ধ। কি শর্ত দিবে? সিনেমার হিরোদের মতো আলাদা হবে? অন্তু কথা বলল না। জয় খ্যাক খ্যাক করে উঠল। নাটক করো না, কি সব বলো। আস্তে করে উঠে পা ঝুলিয়ে মাথা নত করে বসে, দু হাতের তালু বিছানায় ঠেকালো। কুড়িগ্রামে আব্বুর কিছু পৈতৃক জমি আছে। মেজো চাচা সেটা দখল করে আছে। সেখানে নিজের খামার দিয়েছে। পলাশের পাওনা ছাড়াও আব্বুর বেশ কিছু ঋণ আছে। প্রতিদিন বাড়ি বয়ে লোক আসছে। আব্বু যাওয়ার পর ওরা ভয় পাচ্ছে আমরা হয়তো টাকা আর দেব না। তাগাদা বেড়েছে। আপনি জমিটা কাকার কাছ থেকে দখল নিয়ে সেটা বিক্রি করে টাকা এনে দেবেন। খামার পরিষ্কার না হলে ক্রেতা রেজিস্ট্রি যাবে না। জয় কিছুটা সময় নিয়ে মাথা তুলল, চোখ খা স্বরে বলল। আমাকে তোমার দখলদার মনে হয়? অন্তু অবাক হবার ভান করে সামান্য হাসল। আপনার মনে হয় না? শুধু আমার কেন, সবারই মনে হয়। রাজনীতিবিদদের কাজ কি? দখল করা। সেটা হোক ক্ষমতা, সম্পত্তি, মানুষের অধিকার অথবা জনসাধারণের জীবনের সুখ। আপনাদের নৈতিক দায়িত্ব দখলদারি। তবুও লোকে আপনাকে পছন্দ করে। হতাশ আমি। জয় বাঁকা হেসে ঘাড় ঘুরালো। কারো পছন্দের হতে আসেনি দুনিয়ায়, বেঁচে থাকার জন্য এসেছি। নিজের মতো করে বেঁচে থাকবো। বেশ শান্ত দেখালো জয়কে। কাল মঙ্গলবার সকালের গাড়িতে কুড়িগ্রাম পৌঁছাতে বেলা 11:30টার মতো বাজবে। কাল রেজিস্ট্রি না হলে আগামী পরশু বুধবার হবে। টাকাটা এনে হিসেব করে নিজ হাতে পলাশকে দিয়ে আসবেন। পলাশে পাওনা সুদসহ 12 লক্ষ দাবি করেছে ও। ওখানে জমিয়ে আব্বুর 4 কাঠার বেশি, কম বেশি লাখ 20 টাকা আসতে পারে। বুধবারের মধ্যে এই কাজগুলো শেষ করে ফেলুন। বৃহস্পতিবার অনুষ্ঠানে কাজের জন্য রইল। আদেশ করছো? আপনার মনে হচ্ছে? না। অন্তু হাসলো। তাহলে করছি না। তুমি যাবে না কেন সাথে? আপনি যাচ্ছেন তো চলবে। ভরসা করছো? আপনার মনে হচ্ছে? না। তাহলে করছি না। জয় মৃদু ধমকে উঠল। আমি একা গিয়ে কার পাল ছেড়বো ওখানে? কাউকে চিনি আমি? কল করব আমি, বলে দেব সব। আর এটুকু যদি সামলে নিতে না পারেন তাহলে আর মাস্তান হওয়ার ফায়দা কি? অন্তুর সূক্ষ্ম অপমানে জয় ধৈর্যহারা হয়ে উঠল। একচোটে বসা থেকে উঠে অন্তুর পেছনে চুলগুলো মুঠো করে ধরে হিচড়ে পেছনে ঠেলে নিয়ে গেল। তাতে সবে গুছিয়ে রাখা কাপড়ের র্যাকটা উল্টে পড়ে যায়। অন্তু পিঠটা সজোরে ধাক্কা খায় দেয়ালে। পিঠে আঘাত পেতেই অন্তু থাবা দিয়ে খামচে ধরে জয়ের কলার। বুকের উপর আঁচল লেগে চামড়া উঠে যায় জয়ের বুকের। অন্তু ছাড়ে না, মাংসাশীর মতো খাবলে ধরে চিবিয়ে বলে, মাস্তান নন আপনি, আপনি কুকুর। ভুলটা শুধরে নিয়েছি, এবার ছাড়ুন। মানুষের ভুল হয়ে যেতেই পারে। মাস্তান তো ভালোই। আপনি কি আর তেমন নাকি? রাস্তায় রাস্তায় কিছু কালো কুকুরেরা ঘুরে বেড়ায় না? মানুষ দেখলেই হামলে পড়ে, আপনি তাই। জয় এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখালো। ও বোধহয় শুনতে পেল না অন্তুর ভৎসনাগুলো। পাঁচড়াপাঁচড়িতে অন্তুর ওড়না পড়ে যায় একপাশ থেকে। এর আগেও দেখা হয়েছে এভাবে অন্তুকে।
তখন যে চাহিদা জাগেনি তাকিয়ে থাকতে ইচ্ছা করেনি এমন নয়, পরিস্থিতির প্রতিবন্ধকতায় চাপা পড়েছে সেসব। আজ হলো না। ক্রমশ তীব্র পৌরুষ দেহটা পাগলামি শুরু করলো জয়ের। বুকের আঁচড়ে যখন জ্বলন উঠেছে জয়ের শরীরটা আচমকায় অন্য চাহিদায় মনোযোগ পেল। অন্তু সুন্দরী, এত কাছ থেকে আরও বেশি লাবণ্যময়ী লাগছিল। ক্ষুধার্ত জয়ের এত কাছে হাতের থাবায় মেয়েটাকে পেয়ে এত কাছ থেকে ছুঁয়ে থেকে জয়ের ক্ষুধাটা জেগে উঠল। 27 বছরের যুবক ছেলেটার সামনে অন্তুর ক্ষিপ্ত নিঃশ্বাসের ওঠানামা করা বুকটা নেশাদ্রব্যের ন্যায় লাগলো। জয়ের নিঃশ্বাস ভারী হলো, পশমে ঢাকা বুকের ভেতরটায় আলোড়ন উঠল। অন্তুর ঝুলে থাকা হাতটা শিথিল করে অপর হাত দিয়ে অন্তুর একপাশে ঝুলে থাকা ওড়নাটা একটু একটু করে টেনে নিয়ে হাতের মুঠোয় গোছাতে শুরু করলো। অন্তু থমকে যায়। জয় অন্যমনস্কভাবে অদ্ভুত শহরে বেহায়ার মতো আবদার করে। একটা চুমু খাই তোমার ঠোঁটে। অন্তুকে প্রতিরোধ করার সময়টুকু দেয় না জয়, বিড়বিড় করে ওঠে। মেয়ে মানুষ জীবনে স্বীকার করবে না। দাড়ি গোফের মুখটা অন্তুর ঠোঁটে লাগায় শক্ত একটা চুমু। অন্তুর ওড়নাটা তখনও জয়ের হাতে পিষে যাচ্ছে। যতটা জোর জয় সুতোর ওড়নাতে দিচ্ছিল ঠিক ততটাই হিংস্র হয়ে ওঠে তার ঠোঁট এবং অপর হাতটা। অন্তু জয়কে বাধা দিতে হাত তুলতে ওড়নাসহ হাতটা চেপে ধরে অন্তুর চোয়ালে অপর হাত গেড়ে দেয়। অন্তুর হাতের কবজির নিচের রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে চায়। জয়ের হাতের রিসলেটের আঁচড়ে নরম হাতে চামড়া বিদীর্ণ হয়। এভাবে কেটে যায় মিনিট খানেক। জয় সরে দাঁড়ায়, হাঁপিয়ে ওঠার মতো জোরে জোরে বিক্ষিপ্ত শ্বাস ফেলতে ফেলতে বলে, এবার কি বলবে দর্শক? চলবে? তাই বলো। আর এক মুহূর্ত দাঁড়ায় না। অন্তুর ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে বেরিয়ে যায় ঘরের বাইরে। অন্তু শান্তভাবে জয়ের যাওয়ার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে থু করে দুবার থুতু ফেলে মেঝেতে। হাত দিয়ে ঠোঁট ঘষে, আবার থুতু ফেলে, ওপরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসে। আমার স্বামী এই কুকুরটা এভাবেই সহ্য করতে হবে প্রতিবার যখন কাছে আসবে? কি বিধান আপনার! মানা করলে নাকি আপনার ফেরেশতারা অভিশাপ দেয়? আপনি মহান মালিক আমার। অন্তিক আবার একটা ছোট্ট দোকানের খোঁজ করেছে। মানুষের ব্যক্তিত্ব নষ্ট হতে বাধ্যতামূলক একবার ব্যক্তিত্বহীনের মতো কাজ করায় যথেষ্ট। অন্তিকের জন্য তার পরিবারের সাথে যা হয়েছে তা সে ভুলতে পারবে না। সব ভুলে নিজেকে সংসারে সক্রিয় করার মনোবলটুকু নিঃশেষ হয়ে গেছে কোথাও। রাতে মার্জিয়া বলল, জয় আবির এসেছিল, সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। যেভাবেই হোক বিয়ে হয়ে গেছে, আব্বু নিজে বিয়ে দিয়ে গেছে, আর বলার কি থাকে। অন্তিকের কাছে জয় আমির নর্দমার পচা নাপাক ময়লা, যা ঘৃণ্য বর্জনীয়। তার কারণে অন্তুর সাথে যা হয়েছে তা ছিল অপরিকল্পিত। অন্তুর জন্য কলিজা ফাটে, অথচ সান্ত্বনা দেবার ভাষা নেই। আবার মনে হয় ওর বোন এমন দুর্বল নয়। অন্তুর কাছে যুক্তি, ধৈর্য, কথার বান, প্রতিরোধ ও প্রতিবাদের সাহস সব আছে। অন্তু বারান্দায় এক কাপ কড়া চা আব্বুর বসার চেয়ারখানাতে রেখে আব্বুকে জিজ্ঞাসা করলো, তুমি চাতে চিনি খাও না কেন বলো তো? পানসে লাগে না? আমি তো জীবনে তোমার চা মুখেও দিতে পারি না। আমজাদ সাহেব বেতের তৈরি রকিং চেয়ারে বসা। চেয়ারটা তিনি যেদিন শখ করে বানিয়ে আনলেন কি যে খুশি লেগেছিল চোখে মুখে। গাম্ভীর্যের পেছনে এক শৌখিন মানুষ ছিলেন। অন্তু চেয়ারে হেলান দিয়ে আব্বুর দিকে চেয়ে থাকে। আজ কোনো কথা বলছে না, জবাব দিচ্ছে না। অন্তু ছটফট করে উঠল। কি হয়েছে তোমার আব্বু? কথা বলছো না কেন? তোমার অভিমান সহ্য করার সাধ্য তো আমার নেই। তোমার আর কত কি সহ্য করাবে আমায়? অনেকক্ষণ পর বললেন আমজাদ সাহেব, তুই চলে যাচ্ছিস অন্তু? ওই বাড়ি যাব না আমি। তুই আসিস রোজ, আমি এখানেই থাকবো। অন্তু চমকে উঠল। এ কথা কেন মাথায় আসছে? অন্তিক এসে বসে আব্বুর চেয়ারটায়। আব্বুর অবয়বটা মিলিয়ে যায়। অন্তু চারিদিকে তাকায় আকুল হয়ে। অন্তিক জিজ্ঞাসা করলো, চাটা আমি খাবো, একটু চিনি এনে দিবি? দুই ভাই বোন অনেকক্ষণ যাবৎ চেয়ে থাকে একে অপরের চোখের দিকে। ঘোর নীরবতায় কাটে ততক্ষণ। অন্তু পরে উঠে দাঁড়ায়। ছোট চিনির কৌটা এনে 2 চামচ চিনি দিয়ে অন্তিকের কাপে। অন্তিক যেন লজ্জিত বোধকে পাত্তা না দিয়ে বলে, চা আব্বুর জন্য বানিয়েছিলি তাই তো? বড় ভাই বাপের মতন হয়, চাটা খাওয়াটা খুব অসঙ্গতি হবে না। আমি তোর ভাই নই অবশ্যই, ঠিক বলেছি? এমন ভং ধরিস কথাবার্তায় যেন খুব শিক্ষিত আর বিজ্ঞ তুই। অনার্স পাস নাই করতে বরের মালা গলায় তুলেছিস। আমার সামনে বুজুর্গি কথাবার্তা বলতে আসবে না, একদম বিরক্ত লাগে আমার। অন্তু ঠ্যাস মারা কথাতেও অন্তিক হেসে ফেলল। পাপ আর বিদ্যুৎ প্রথমে নিজেদের বাপকে মারে শুনেছি, আমার বাপ আমায়ও ছাড়েনি। অনেকক্ষণ মাথা ঝুঁকিয়ে চুপচাপ বসে থেকে বলে অন্তিক, পলাশ কি করছিল তোর সাথে? পলাশের ব্যাপারে কিছু জানিস? এমন কিছু যা জানা আমার উচিত। প্রসঙ্গ এড়িয়ে নিজে প্রশ্ন করল অন্তু। সকাল 11টার দিকে অন্তিককে সাথে নিয়ে অন্তু রওনা হয় মুস্তাকিনের ফ্ল্যাটের উদ্দেশ্যে। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো হাতে খোপা করার মুহূর্তে রাবেয়া রুষ্ট কণ্ঠে বললেন, বোরখা ছাড়ছিস? এমনি চলাফেরা করে মেয়ে মানুষ,
জাহান্নামী হয়ে গেছিস তুই? আল্লাহরে ভয় লাগে না? বেপরদা বেহায়াদের মতন চলাফেরা করতে শিখছিস? অন্তু খোপাতে ছোট্ট ক্লিপ লাগাতে লাগাতে বলে, কিসের পর্দার কথা বলছো আম্মা? বেশ্যার শরীরে বোরকার পর্দা? যে মেয়ে পুরুষ ঘরে ঢোকায় তার পর্দা? মাছি তাড়ানোর মতো হাত নাড়ে অন্তু। মূর্খ তুমি। মনের সান্ত্বনায় পর্দা করে রাস্তায় বের হয়ে মানুষের যে নোংরা ভাষাগুলো শুনবো তাতে পাপ বাড়বে আম্মা? কি বলতো, মানুষের আসল পোশাক সম্মান, তা আছে আমার? কাপড়ের পোশাকে শরীর ঢাকলেই কি আর না ঢাকলেই বা কি? নেহাত সভ্যতার খাতিরে পোশাক পরা, যখন সম্মানের ভূষণ দেহ থেকে খুলে পড়ে গেছে, কিসের পোশাক গায়ে চড়াবো আমি? লোক দেখানো হয়ে যাবে না? আর ওটাকে রিয়া বলে, যা হারাম। ঔষধ খেয়ে নিও, বেরোচ্ছি। মুস্তাকিন থাকে দিনাজপুর বাসেরহাটের ঢাকা দক্ষিণ রোডের মিশরা উদ্দিন সরণিতে। ফ্ল্যাট বলতে 6 তলার বাড়ির একটা ইউনিট। মুস্তাকিনের ঠোঁটের কোণে সেই মুচকি হাসি ঝিকমিক করছিল। নিজের হাতে নাস্তা বানিয়ে আনলো, সোফায় বসে বলল, কি ব্যাপার, রাস্তা ভুল করে? প্রয়োজনে। মুস্তাকিন হাসলো। প্রয়োজন ছাড়া মানুষ বিশ্বাসও ফেলতো না, আচ্ছা সরি, প্রয়োজন ছাড়া মানুষ নিঃশ্বাসও ফেলতো না। নেহাত বেঁচে থাকার প্রয়োজনে মিনিটে কম বেশি 20 বার শ্বাস প্রশ্বাস ফেলে। কি প্রয়োজনে এসেছেন? চুপচাপ তাকিয়ে রইল অন্তু। মুস্তাকিনকে ওর কোনোদিনও সাধারণ কেউ মনে হয়নি। কিছু একটা আছে লোকটার মাঝে, কিছু একটা। সেই কিছু একটা যে কি তা আন্দাজ করা দুঃসাধ্য যেন। লোকটা যে কোনো পরিস্থিতিতে অস্বাভাবিক রকমের শান্ত থাকার বিশেষ গুণ সম্পন্ন। মুস্তাকিন হাসলো। উকিল হবার আগেই যদি এভাবে স্ক্যান করেন, এনার্জি লস ম্যাডাম। এই জরুরি দৃষ্টিকোণ বাঁচিয়ে রাখুন, আপনার ভবিষ্যৎ পেশায় অতি প্রয়োজনীয়। এখনই খরচা করবেন না অপ্রয়োজনে। লোকটা হাসে বেশি। তো আপনি বলছেন আপনাকে নিরীক্ষণ করার প্রয়োজন নেই? নিজেকে খাঁটি বলছেন আপনি? ফের হেসে ফেলল মুস্তাকিন। খাঁটি? সে তো স্বর্ণও হয় না। 24 ক্যারেটকে লোকে খাঁটি স্বর্ণ বলে জানে, অথচ এটা জানে না স্বর্ণে খাদ বা মেশালে, আচ্ছা, স্বর্ণে খাদ না মেশালে গহনা তৈরি করা যায় না। স্বর্ণ নরম ধাতু, ওতে খাদ না মেলালে তা দিয়ে অলংকার গড়া যায় না, গড়লেও তা মজবুত হয় না। আর খাদ মেশানো স্বর্ণ কখনো 24 ক্যারেট হয় না। অন্তু চোখে হাসলো। অর্থাৎ খাঁটি মানুষেরা দুর্বল, তাই না? আমিও বুঝি আজকাল। আমি একটু ব্যাকডেটেড মানুষ, কফিতে তৃপ্তি কম পাই। চা ভালো বানাতে পারি, টেস্ট করে দেখুন, নয়তো পরিশ্রম বৃথা যাবে। কথা শেষ করে নেব, ঠান্ডা হোক। আপনি আমায় পলাশের ব্যাপারে বলুন, এবং এটা জিজ্ঞেস করবেন না কেন জানতে চাইছি। আপনার উকিল হওয়া ঠিক আছে। আচ্ছা, আপনার উকিল হওয়ায় ঠিক আছে, শুনানি পেশ করায় খুব দক্ষ হবেন। তবে রাজনীতিতে গেলে ভালো হতো। কথার ভাষণেই পার্টি আপনার। ভালো কথা জানেন, খুব সাজানো। অন্তু চুপ রইল। অন্তিক দর্শকের মতো বসে আছে, দৃষ্টি অন্তুর মুখের দিকে, যেন মনেই নেই এমন ভঙ্গিতে। মুস্তাকিন জিজ্ঞাসা করলো, এটা কত সাল চলছে যেন? অন্তু জবাব দিল, 2014 চলছে। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে পরস্পরের সম্পর্কগুলো যেমন উপরি হয়, ঠিক তেমনইভাবে রাজনীতিতে থাকতে গেলে বিভিন্ন ধান্দার বিভিন্ন ধরনের লোকের সাথে লেওয়াজ করে চলতে হয়। সেভাবেই একটা লেওয়াজ ছিল হামজা ও জয়ের পলাশের সাথে। হামজা পলাশের সমসাময়িক জুনিয়র। পলাশ হাজী মোহাম্মদ দানেশ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করে বেরিয়েছে প্রায় 8 বছর আগে। ভার্সিটিতে থাকাকালীন সে ছিল ওখানকার ছাত্রদলের এক সাধারণ সম্পাদক। অথচ ভার্সিটির পাঠ চুকিয়ে বের হতেই সে ছাত্রদল থেকে একদম অব্যাহতি নিয়ে নিল। ব্যবসা শুরু করলো নিজের। ধীরে ধীরে চাচা অর্থাৎ রাজন আজগরের সাথে মিলে হয়ে উঠল বিশিষ্ট এক সন্ত্রাস, সাথে মহাজন ব্যবসায়ী। সে সামলায় এখানকার কারবার। ঢাকাতে আছে রাজন আজগর। পলাশ রাজনীতি ছেড়েছিল, এর অবশ্য একটা কারণ আছে। ওর অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষার আগে একটা ছাত্র সংগঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার আগেই এক নোংরা কুকর্ম করে ফেলেছিল সে। এক গরিবের বউকে ক্লাবে তুলে এনে ধর্ষণ ও শারীরিক নিপীড়ন করে ছেড়ে দিয়েছিল। সেই মহিলার পরেও তার বিরুদ্ধে ছাত্রী হোস্টেলের কোনো ছাত্রীকে এমন কিছু করার অভিযোগ উঠেছিল। এরপর ছাত্র সংসদ থেকে বের হয়ে আসতে হলো তাকে। এই ক্ষোভে রাজনীতি ছেড়ে সন্ত্রাস নীতিতে যুক্ত হয়ে যায় সে। মানুষকে টাকা ধার দিয়ে তার শোধের ব্যবস্থা রাখে না, পরে বাড়ির মেয়েরা তার শিকার হয়, যা অন্তুর সাথে হয়েছিল। জয় জানে সবই, কিন্তু সে জানতো না অন্তুদের মতো রক্ষণশীল পরিবারের কেউ পলাশের কাছে ভিড়বে। পলাশ ছাত্র রাজনীতি থেকে বেরিয়েছিল কেবল নিজের অমানসিক মস্তিষ্কের চাহিদাগুলো চরিতার্থ ব্যবহার করতে।
দিন দিন ও দিন দিন এত শক্তিশালী হয়ে উঠেছিল সে, তার শক্তির নিচে অল্প জায়গা পেলেও তা যে কারোর জন্য বিশাল ব্যাপার। তবে ওকে দেখলে ওর শক্তি সহজে আন্দাজ করার জো নেই। খুব ঠান্ডা এবং সাধারণ চলন ওর। চালচলনে খুব সাধারণ এবং আকস্মিক গুপ্ততা আছে। ওর যে মাথায় দোষ আছে এটা ওর শিকার ছাড়া কেউ ধরতে পারবে না। তবে 4-5 বছর আগে পলাশের জন্য চারিপাশটা এতটাও অনুকূল ছিল না। প্রশাসন পুরোটা মরেনি তখনও। সাল 2010-এর শেষের দিক। রাজনৈতিক বিপর্যয় পুরো দেশ জুড়ে। বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় কার্যকর হলো। আরেক দফা যুদ্ধাপরাধীদের বিচার হলো। বিএনপি নেত্রীর নিবাস পরিবর্তন। তখন দেশের অবস্থা খুবই উত্তেজিত। সেই সময় হামজা কেবলই মাথাচাড়া দিয়ে উঠেছিল রাজনীতিতে। তার সাথে ভাবটা পলাশ গড়ে তুলেছিল নিজের সুবিধার্থে। এরপর থেকে দুই পক্ষ পরস্পরের জন্য ব্যাকআপ সাইড হয়ে গেল। কিন্তু মাঝার তখন জয়ের বিপরীতে ভার্সিটির ছাত্র সংসদ থেকে ছিটকে পড়ার শোকে হতবিহ্বল। অথচ হামজার জনপ্রিয়তা তুঙ্গে। তার বিপক্ষে সরাসরি লড়ার হাত কোনো দিনও শক্ত হয়ে ওঠেনি মাঝারের। বাপ মেয়র থাকা সত্ত্বেও তরুণ রাজনৈতিক নেতা। হামজার দাপট চলছিল চারদিকে। চাচাতো বোনকে বিয়ে দেওয়ার পেছনে মাঝারের একটা দারুণ পরিকল্পনা থাকলেও তা কোনোদিনই সফল হয়নি। হামজা ঠিক যতটা চতুর তেমনি ভয়ানক। সে নিজের অর্জনের ভাগ দেয় না কাউকে। পলাশের সাথে নিয়মিত উঠবস শুরু করলো। এরপর সমস্যাটা তৈরি হয়েছিল হামজা ও জয়ের বেপরোয়া চলন নিয়ে। মাঝার পলাশকে খুব মান্য করে চললেও জয় আর হামজার কাছে পলাশ তেমন একটা আধিপত্য বিস্তার করতে পারেনি কোনোদিন। আরও বহুত ব্যাপার আছে যেগুলো শুধু ওরা জানে। ওরা আপনার না জানা ভালো। মুস্তাকিন কথা শেষ করল, অন্তু উঠে দাঁড়ায়। জয় আমিরের ব্যাপারে কি জানেন? জয় আমির এক যুদ্ধাপরাধীর ছেলে। খুব সংক্ষেপে জবাব দেবার চেষ্টা করছিল মুস্তাকিন। অন্তু বেরিয়ে আসে মুস্তাকিনের ফ্ল্যাট থেকে। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়াতেই নজরে আসে ছোট্ট একটা মেয়ে বাবার সাথে রাস্তা পার হচ্ছে। অন্তুর বুকটা ধড়াস করে ওঠে। তখনই ডান হাতটা চেপে ধরে অন্তিক, তাড়া দেয়। রাস্তা ফাঁকা, চল পার হই। বিগত 2014-র 5ই জানুয়ারি 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। ভোট দিতে গিয়েছিলেন না আমজাদ সাহেব, কাউকে যেতেও দেননি। অন্তু তখন নতুন ভোটার। সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলে, কাল আমি নাগরিক হব, আমার প্রথম ভোট দেব। আব্বু হেসেছিলেন। তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি। আজ রাতে সেসব সিল পড়ে যাবে। কষ্ট করে ভোট দিতে যাবার ঝামেলা নেই। জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে। তবুও লোকে বলে রাজনীতি আর রাজনীতিকরা ভালো নয়। সে খবরের কাগজে পড়েছিল নির্বাচনের আগের রাতে কমপক্ষে 500 ভোট কেন্দ্রে আগুনের হলকায় দাউ দাউ করে চলেছে। 20-25 জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয়, আমজাদ সাহেব ধারণা করলেন মৃত্যু এর চেয়ে অনেক বেশি হয়েছে, আহত অগণিত। তার মধ্যে নিশ্চয়ই শিবির আর বিরোধী দলীয় বিএনপির ছেলেরা বেশি মরেছে। অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞাসা করেছিল, আব্বু, তুমি কি জামাত শিবিরকে সমর্থন করো? আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি অন্তত এদেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচার নেতাদের সমর্থন করি না। অন্তুদের ভার্সিটি ছুটি হয়ে গেল। চারিদিকে হাহাকার। মাস জুড়ে স্কুল কলেজে ছুটির পর ছুটি। একে একে জেলে যায় লোকে। তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয়। সুবিচারে দেশ ভরে উঠতে লাগলো কানায় কানায়। লোকে রাতে বাইরে বের হয় না সুবিচারের ভয়ে। কোথাও তাদের উপর না সুবিচার ঘটে যায়। এমনিতে এত সুবিচার এই 1,47,570 বর্গ কিলোমিটার সীমানার দেশে আটছে না, উতলে পড়ে যাচ্ছে। বাইরে বের হওয়া লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরার। বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের। এভাবে পেরিয়ে যায় প্রায় 6 মাসের মতো। জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরে সবকিছু চলতে শুরু করলো। কতদিন এভাবে চলা যায়? উত্তাল ঢাকা শান্ত যেন। নির্বাচন থামানো যায়নি। ঠিক ক্ষমতায় বসে পড়েছে ভক্ষকগণ। এই শোক এবং হতাশায় আর বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ার হতাশায় নিমজ্জিত তারা। আইনস্টাইন বলেছিলেন, পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করা যায়। আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশা নিয়ে দমে গেল, হামজা জয়ের মতো ছাত্রলীগের তরুণেরা উপর মহলের প্রশ্রয়ে তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল। অন্তু জয়কে কবুল করেছিল 26শে নভেম্বর 2014।
16 দিন পর আজ 12ই ডিসেম্বর 2014 রোজ শুক্রবার। অন্তু বিয়ের সাজে বসে এসব ভাবে অবাক হয় জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। সে ধীরে ধীরে সাধারণ একটা স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বৈষম্যের দিকে ঝুঁকে পড়ছে। কিসের সংগ্রামের আগুন বুকে ধিক ধিক করে চলছে। পরিস্থিতি তার ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা তাকে আর কতদূর নিয়ে যাবে। অন্তু মাঝে মধ্যে বিরক্ত হয় নিজের উপর। সে আজ এমন প্রতিবাদ করতে না গেলে, সহ্য করা শিখলে জীবনটা এর চেয়ে অন্তত ভালো হতো। তখনই আব্বুর সেই সব শিক্ষা এসে সামনে দাঁড়ায়। পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিছপা করে তোলে, সহ্য করতে শেখার পরামর্শ দেয়, সে চিন্তাধারা একটু কেরোসিন ঢেলে ছোট্ট করে দিয়াশালায় জ্বালিয়ে দে। আর যদি সবাই এটা করতে পারত, দেশ কখনোই স্বৈরাচার স্বেচ্ছার হয়ে ওঠার সুযোগ পেত না। পৃথিবীতে ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো। অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না। এখন আপেক্ষিকতার সূত্র খাটে। দুর্বলতা আপেক্ষিকতায় ক্ষমতার জহির হয়। তুই যতক্ষণ দুর্বল, তার তুলনায় বরং তোর সম্মুখে কেউ শক্তিশালী, তুই শক্তিশালী, তখন তোরা দুজন বরাবর। কাটাকাটি হয়ে যাবে শক্তি, আর কারোটাই তখন শক্তি থাকবে না। ঠিক যেমন আলোর বিপরীতে আলো অতুলনীয়। অন্যায় প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে, এবং অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয়, আল্লাহ তাআলা তাদের বলেছেন মজলুম। আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয় তিনি তার মজলুমদের সাথেই আছেন। অন্তু ভেতরে বিপ্লবের আগুন জ্বলে ওঠে। শুরুটা হয়েছিল একটা বোরকা পরা মেয়েকে সিগারেট হাতে তুলে দেওয়ার মাঝ দিয়ে। এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা কথা, তরুণ যুবনেতার বিরুদ্ধচারণ দিয়ে শুরু এই কাহিনী আজ অন্তুকে পর্দাহীন, মনুষ্যত্বহীন, সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষে পরিণত করেছে। মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে, গর্ভের ছেলে, মাথার সিঁদুর, গায়ের কাপড়। কেন কেন শুধু ওরা দিয়েছে? ওরা কেন কেড়ে নিতে পারেনি? ওরা কেন কেড়ে নিতে আসা হানাদারদের বুকে বটির কোপ বসাতে পারেনি? চালের বাটাম খুলে কেন দিতে পারেনি মাথায় একটা বাড়ি? সেসব কুকুরদের রক্তে কেন চুরি পড়া হাত দুটো ধুয়ে ফেলতে পারেনি? আজও কি হচ্ছে? সেদিন আঁখি কেন একাধিক নারকীয় পিশাচদের দৈহিক খোরাক হয়েছে? কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই সকল ক্ষুধার্ত জন্তুদের পাপী দেহপিণ্ডটাকে? অন্তুর সাথে কি এর কম কিছু হয়েছে? এত হানাহানি কিসের? যারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা কেন জেলে পচে মরছে? গত 2013-র 12ই ডিসেম্বরের এক ইসলামিক রাজনৈতিক নেতাকর্মী আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তার অপরাধ, সে মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধী। টুপিদারির সাজে একজন মুসলমান বেশি রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তার কতটুকু সত্যি? যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয়, তাদের তো ধরে জেলে পুরে দেওয়া হচ্ছে বা পরিয়ে দেওয়া হচ্ছে কালো মুখর, ঝুলে পড়ছে ফাঁসির কাস্টে। এরপর ক্ষমতায় আছে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক মানুষেরা। তাহলে এই রাহাজানি সহিংসতাগুলো কাদের কাজ? সকল অপরাধী শাস্তি হয়ে গেছে। এখন গোটা বাংলা শান্তিতে ছেয়ে যাওয়ার কথা, তবুও কেন শহরে শহরে বাস ট্রাম পুড়ছে, মানুষ মরছে, ছিনতাই, নির্যাতন, অপরাধে সীমা থাকছে না? জয়রা কেন এত শক্তিশালী? হামজারা কি করে জনসাধারণের প্রতিনিধি হয়ে ওঠে? বাংলাদেশ তো মুসলিমের দেশ, বাংলাদেশ তো সকল ধর্মের ঐক্যের দেশ। তাহলে শান্তি কেন নেই? অথচ প্রতিটা ধর্মেই তো জীবন বিধান রয়েছে। তবুও কেন এখানে পূর্ণাঙ্গ জীবন বিধানের ধারার মতো সংবিধান নেই? সংবিধানে কেন ধর্ম নেই? ধর্মের ডাক দেওয়া মানুষগুলো কেন শেলের শিখ ধরে দাঁড়িয়ে কালকুঠুরিতে? মার্চের 16 তারিখে অন্তু গেল থানায় চাচার নামে কেস ফাইল করতে। আমজাদ সাহেব জানতেন না যে অন্তু টুকটাক বিষয়গুলো জেনেও আরও জানার জন্য না জানার ভান করছে। পরের দিন বঙ্গবন্ধুর 94তম জন্মদিন। থানার গেটে এক পুলিশ থামিয়ে অন্তুকে বলল, বোরকা খুলে ভিতরে যান, হিজাব খুলে ফেলুন, মুখ দেখান। বোরকার উপর দিয়েই তল্লাশি করুন। ম্যাডাম, যা বলছি তা করুন। আর জঙ্গির দল বোরকার আড়ালে বের হবে কত এমন? এসব পর্দা সব স্থানে চলে না, খুলে ভেতরে যান। অন্তু ধৈর্য হারায়। জ্বালা ধরানো হাসি হেসে বলেছিল, কোথাও শুনেছিলাম ধান পড়ে চুলায়, পানি ঢালে পাছায়। আপনি সারা দেশে আছেন, যেখানে বোরকার তলে আসলেই ধান পড়ছে সেই সব জায়গায় গিয়ে পাহারা দিন। বরং কর্তব্যপরায়ণতার নাটক করে অজায়গায় পানি ঢালবেন না, নয়তো দেখবেন ওইদিকে ধান পড়ে সিদ্ধ পাতিলটা সব ব্লাস্ট হয়ে গেছে। অন্তু আর দাঁড়ায়নি সেদিন। সে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়ে চলে এসেছিল। অন্তুর বরযাত্রী
আসলে খুব বেশি নয়। হুমায়ুন পাটোয়ারি, হামজা, পার্টির বিশিষ্ট কিছু ছেলে ছাড়া আর কেউ আসেনি। জয়ের পরনে সাদা শেরওয়ানি, মাথাটা খালি, পাগড়ি নিয়ে পিছে পিছে ঘুরছে রাহাত। খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো। অন্তু এক ফোঁটা কাঁদল না। অন্তিক বোনের হাতটা চেপে ধরে গেট অব্দি নিয়ে যায়। রাবিয়া দূরে দরজার চৌকাঠ ধরে দাঁড়িয়েছিলেন। ঝরঝর করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে। অন্তু এগিয়ে গিয়ে বলে, আম্মা বিদায় দাও। নতুন এই জীবনে কিছুদিন বেঁচে থাকতে চাই। বেঁচে থেকে নতুন কিছু অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো। সেই অভিজ্ঞতা সামলে নেওয়ার দোয়া করো আমার জন্য। আমি আসবো তোমায় দেখতে। খবরদার ওই পাপের ইট বালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা। আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক। তোমরা পা নোংরা করতে যেও না। দেশের পরিস্থিতি ভালো না, আর না মানুষ সমাজ ময়লা হয়ে গেছে। তোমরা সরল মানুষ, কোনো রকম বেঁচে থাকলেই অনেক। রাবেয়া হু হু করে কাঁদেন। অন্তু বড় হয়ে গেছে। ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেওয়া অন্তু কিছু বিষমাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে। অন্তিক ফিসফিস করে বলে, যতদিন ছিলি কথা হয়নি বহু বছর। আজ বহুত কথা টের পাচ্ছি ভেতরে, বলার সুযোগ নেই। বহুদিন রাতে ঘুমাইনি, চোখ দুইটা খুব জ্বলছে। তোর চোখ জ্বলছে না? জ্বলছে না। আমার খেয়াল রাখিস। ভাবি আর তোর বাচ্চার হাল ধর। হতাশা হলো দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু, যা তোকে গ্রাস করেছে। হতাশা ঝেড়ে একবার জিতে ফেরার মতো করে গা ঝাড়া দে। দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে। যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস। আমিও তো জীবনে কত কিছু করেছি, পর্দাও করেছি। আজ এই বিয়ে সাজে সব মানুষ দেখছে। এখন কি সেই অতীতের বোরকা পরা অন্তুকে ভেবে কাঁদবো? নতুন করে শুরু কর। আমার তোকে প্রয়োজন, ভাবির তোকে প্রয়োজন, তোর বাচ্চার তোকে প্রয়োজন। অন্তু স্বর হালকা কাঁপলো পর্দার কথা বলতে গিয়ে। আর তোর তোর প্রয়োজন নেই আমাকে? আমার আমাকে খুব প্রয়োজন। এছাড়া আশেপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত। গাড়ি তখন চলছে হাইওয়ের উপর দিয়ে। অন্তুর পাশে জয়নি, সে পেছনে গাড়ির ড্রাইভার। উদ্ভট কর্ম খুব মানানসই তার সাথে। সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে বসেছিল। রিমি বসেছে অন্তুর পাশে, ওর কোলে কোয়েল। এক দৃষ্টে অন্তুকে দেখছে, বোঝার চেষ্টা করছে। কবিরার আরেকজন মুরব্বী এবং হুমায়ুন পাটোয়ারি পেছনের সিটে। অন্তু তাকিয়ে আছে নিজের বা হাতের তালুতে। মেহেদিরাঙা হাতে কি খুঁজছে কে জানে। বিকট একটা আওয়াজে কানের তালা লেগে গেল। রিমি কান চেপে ধরে নিচু হয়। গাড়ি থামতে ছুটে বেরিয়ে যায় হামজাও। হুমায়ুন পাটোয়ারি ককটেল পুড়ছে জয়ের গাড়ি থেকে 2 হাত দূরত্বে। গাড়ি ছিটকে এসে উল্টে যাবার আগে ব্রেক কষতে জয়ের কপালটা স্টিয়ারিংয়ে সজোরে ধাক্কা খায়। কপালটা চিরে দ্বিখণ্ডিত হয়ে গেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। হামজা পাগলের মতো ছুটে যায়। গাড়ির কাজ তোলা ছিল। দিক বিদিক শূন্য হয়ে আশেপাশে তাকায়, কিছু নেই। এক দৌড়ে সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে। গ্লাসের উপর দুটো আঘাত করে, কাঁচ চিরে গেলেও ভাঙে না। এবার দুটো ককটেল ফাটে রাস্তার উপর। গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে। কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই এক ফোঁটা জোর। কেউই বের হবার মতো অবস্থায় নেই। রিমি কোথা থেকে যেন একটা ভাঙা ইটের টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার। হামজা এক পলক সেদিকে তাকিয়ে জয়কে বলে, মাথা চলিস না কিন্তু। ইটের 4টে আঘাতে কাঁচ ভেঙে হাত ঢুকিয়ে কাচের লক খোলে। যা ধারণা করেছিল তাই। জয় অর্ধচেতন। ওকে হিচড়ে বের করে বুকের সাথে চেপে ধরে দৌড় লাগায় সামনের দিকে। যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে। হামজা অপর হাতে রিমির হাতটা ধরে ছোটার চেষ্টা করে। আরও দুটো ককটেলের বোতল সামনে এসে পড়ে। পরেরগুলো গাড়ির উপর। কে মরল কে বাঁচলো তা পরে হবে। আরও কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে 3টা কাচের বোতল গ্রেনেড হয়ে ছড়িয়ে পড়ে। তরলগুলো গলিয়ে পড়তে বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায়। জয়ের হাতের চামড়া ছিল মাংস উঠে গেছে। কপালে চাপটি ধরা রক্ত, ভ্রুতে এসে রক্ত চাপ ধরেছে। গোটা সাদা শেরওয়ানি রক্তে ভেজে। এবার হামজা খেয়াল করে কপাল অল্প। আসলে কপালের কোণা দিয়ে মাথার ডান পাশ ফেটে গেছে। কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারায়। হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে। লোকজন দূর থেকে দেখে দৃশ্য। দাউ দাউ করে আগুন জ্বলছে। ফুল সাজানো গাড়ির পেছনটা জ্বলছে। লাল টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়ে সামনে, গাড়ির দরজার সামনে। হুমায়ুন পাটোয়ারি জয়ের হাতটা ধরে ঝাঁকায়। জয়, মামা, ও জয়। হামজা বলে, আব্বু, আপনি আরমিনকে বাড়ি নিয়ে যান। এখানে কিচ্ছু হয়নি। মাঝপথে কল আসায় আমরা জরুরি কাজে ঢাকা গেছি। কেমন? বৌভাত 2 দিন পর হবে। গান বাজনার কমতি রাখবেন না। লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন। খুব শীঘ্রই ফিরবো আমরা। এ খবর নিজে থেকে লিক না হওয়া অবধি এরকম কিছুই হয়নি, ঠিক আছে? পথ এখনো বেশ খানিকটা বাকি পাটোয়ারি বাড়ির। গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক, পুরো পাড়া এসেছে জয়ামুরির বউ দেখতে।
তার উপর যে তামাশা করে জয় আমির বিয়ে করেছে। আজন্তুরাঙা ও গম্ভীর মুখ সুশ্রী চেহারাটা গিলে খেলো কত লোকে। মূর্তির মতো দাঁড়িয়ে চোখের নজর ঘোরায় অন্তু। দোতলা বাড়ি, বেশ বড় বাড়ি। তখনই অন্তুর মাথায় আসে, হামজা করে কি? মেয়র হয়েছে সেদিন, জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হতেও তো সময় লাগার কথা। এত বড় বাড়ি, গাড়ি, বিলাসিতার উৎস কি শুধুই এই ওয়ার্কশপ? লোহার ব্যবসায় এত আয় অন্তুর বিশ্বাস হয় না। আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা, ঘাড়ের পেছন দিয়ে সেই রক্তের স্রোত। এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে। পার্টির ছেলেরা ভরা চারিদিকে, সবার মাথায় লাল গামছা বাঁধা। এই বাড়িতে যে এত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি। কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে, তাদের হাতে লাঠি, ফাড়া খড়ি, কেউ কেউ চাদর পরেছে। হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে। এইসব নিরাপত্তা কেন? হামলার ভয়? কিসের হামলা? ছোটবেলা সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে। আজ পাটুয়া বাড়ির মেন গেট খুলে দেওয়া হয়েছে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠে আসছে দলে দলে লোক। গেটের ডান দিকে ছোট্ট বাগান, তার বাঁ পাশে ওয়ার্কশপের সীমানা শুরু। ডান দিকে ঝোপের পাশ ঘুরে গেছে একটা গলি, তা বোধহয় বাড়ির পেছনের দিকে যায়, কিন্তু বাড়ির পেছনে বিশাল প্রাচীর তোলা। ওদিকে এই রাস্তা কিসের? অন্তু মাথাটা নত ছিল। যখন দরজায় পা রাখলো, শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প মাথাটা তুলতেই একটা মেয়ের জল জলে চোখ নজরে এলো। অন্তুকে গিলছে যেন চোখ দুটো। দুটো ঢোক গেলাও নজরে আসে অন্তুর। কৌতূহল তৈরি হলো মেয়েটার প্রতি। বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলে। জয়ের ঘরে পা রাখতে যে জিনিসটা চোখে বাঁধে, ঘরের দেয়াল ভর্তি জয়ের ছবি। সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা, গলায় চাদর পেঁচানো। ওটা দরজার সামনে দেয়ালে টাঙানো। একটা খাট, ড্রেসিং টেবিল, কাঠের আলমারি, ছোট্ট 2 সিটের সোফা, বুক সেলফ, কর্নার শোপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরে 2 দেয়ালের কোনায়। অন্তুর তাচ্ছিল্যই এলো। এসব বড়লোকি চলাফেরা সোর্স কি? চাঁদাবাজি? জয় এখন কোথায়? একের পর এক লোক আসছিল, দেখছিল। কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুজে দিচ্ছিল। সেই সময় কোথা থেকে কোয়েল ছুটে এসে কোলে চড়ে বসে অন্তুর মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে। হাস্যকর ছিল দৃশ্যটা। কোলে চড়ে বসে মুখ দেখা। তুলি পাশে জিজ্ঞাসা করলো, পছন্দ হয়েছে বৌমনিকে? বউ? জয়, মামার বউ এটা। তোমার রিমি মামির মতো আরেকটা মামি। মামিকে ভালো লেগেছে তোমার? কোলে চড়ে বসলে যে। কোয়েল আদর্শরে বলল। জয় তো। থেমে গিয়ে চেয়ে থাকে অন্তুর দিকে বাচ্চা সুলভ দৃষ্টিতে, যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা। দারুণ মায়া লেগে গেল অন্তুর। গলাটা টেনে নিয়ে ভালো করে টেনে কোলে বসে এক হাতে জড়িয়ে রাখলো কোয়েলকে। তুলি মিষ্টি এসে নিজের পরিচয় দেয়। আমি তোমার এক ননদ। তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই। আমি হামজার ছোট বোন। অন্তু হাসলো অল্প। তুলি অল্প টিস্যু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখের ঘাম মুছে দেয়। কি রে, কি হলো? সেটাই ভাবছিলাম। জয় এমন ঘর বাঁধা ছেলে না, তবুও দেখছো আসেনি। তবুও তুমি তো ভীষণ সুন্দরী। এত ঘামছো কেন? চিন্তা করছো কিছু নিয়ে? চার্জার ফ্যান এনে দিব? ঠিক আছে। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেলে তুলির মুখে। ফর্সা ধবধবে চেহারায় কালচের দাগগুলো খুব দৃষ্টিকটু। ঘাড়ের কাছে জখমটা ওনার আড়াল থেকে বেরিয়ে এসেছে। চোখের নিচে কালি পড়া, যা জানান দেয় বহু রাত ঘুমায়নি চোখ দুটো। অথচ দারুণ সুন্দর চেহারা তুলির, হামজার মতোই নাক চোখ। তবে হামজা পুরুষ হিসেবে এমন ফর্সা না। রিমি এসে দাঁড়াতেই তুলি চমকায়। রেগে উঠল তুলি। রিমি যান্ত্রিক স্বরে জানায়, রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল। জয়কে বোধহয় আপনার ভাই রাজনীতিতে নিয়ে গেছে। আতকে উঠে তুলি, মুখটা বিবর্ণ হয়ে যায়। দরজার বাইরে ধপ করে বসে পড়ে তরু। মৃত ঝর্ণার মতো ঝিরঝির করে গড়িয়ে থুতনি ছোঁয় নোনা জল। শাহানা জানতে পেরে হাউমাউ করে কেঁদে ওঠে হামজার জন্যে। তার ভয় হয় ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয়। লোকের আনাগোনা কমলো। রাত 11টার দিকে তোড়জোড় কমে গেল। ঠিক খবর হয়ে গেছে বিয়ে গাড়িতে হামলা হয়েছে। পুলিশ এসেছিল, হুমায়ুন পাটুরি সামলে নিয়েছেন। অন্তুর ঘরটা দেখলো দৃষ্টি ঘুরিয়ে। বেডসাইড টেবিলের উপর কাচের বোল ভর্তি কাজু বাদাম রাখা। তার পাশে ছোট্ট একটা হিপ ফ্লাক্স পড়ে আছে। অন্তু কর্ক খুলে শুকলো। মদের বিশ্রীগন্ধ, তবে তরল নেই। হলুদ একটা স্মাইলি হ্যান্ড প্রেস বল পাওয়া গেল ড্রয়ারে। এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে। মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোয় রেখে প্রেস করার পরামর্শ দেন মেজাজ শান্ত রাখতে। ড্রয়ারে ছোট বড় ছুরি, অনেকগুলো বুলেট কেস পড়ে আছে, অনেকগুলো সিগারেটের বাক্স, দেশলাই, লাইটার, কাগজের মোড়কের বিভিন্ন রকম বড়ি পেল অন্তু। দুটো খালি সিরিঞ্জ, স্লিপিং ড্রাগের বলেই মনে হলো। ভারী গহনা ও শাড়ি খুলে সুটকেস থেকে একটা সাদা লম্বা জামা বের করে নিল। বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুলল। সারি সারি শার্ট, পাঞ্জাবি, টি শার্ট, প্যান্ট ঝুলছে। দুধ সাদা থানের মতো লুঙ্গি ভাঁজ করে রাখা। নিচে তাকে পারফিউমের কৌটা।
বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা। অন্তু অবাক হয়ে দেখল একটা দুমড়ে যাওয়া আধা খাওয়া সিগারেট। অন্তু থমকে দাঁড়িয়ে থাকে। জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ল। এই সিগারেটের টুকরো পায়ে পিষে ফেলার মাঝ দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে। নবম দিন অন্তুর পাটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবারও রুমে আসা। সকালে হুমায়ুন পাটোয়ারি ডেকে বললেন, আরমিন আম্মা, সুমধুর ডাক। অন্তু কাছে গেলে সহাস্যে বললেন, মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নাই, মামা শ্বশুরের ঘুম নাই, তাই আবার চা চাই। বাংলার সব ঘরে চায়ের চলন নেই নিয়ম করে। উচ্চবিত্তরা এসব মানে। পটোয়ারি সাহেব ভালো লোক, ব্যবহার কথাবার্তা সব আন্তরিক। অন্তুর ওনাকে ভালোই লেগেছে, কিন্তু শাহানা অন্তুকে সহ্য করতে পারছে না। অন্তু বাড়িতে পায়ে রাখতে বাড়িতে রক্তের ছাপ লেগে গেছে। রিমির হাতের কবজি বয়ে জয়ের রক্ত এসেছিল, সেদিন জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে। কল করলেও হামজা কিছু বলে না, বিশেষ বলে সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরবো। জয়ের অবস্থা কিছুই বলে না। সেসবের জন্য তার অন্তুকে দায়ী মনে হয় শাহানার। আগামীকাল থেকে 2 দিন হরতাল। বহুদিন থেমেছিল এসব অবরোধ, আবার শুরু হলো কিসে কি জানে। ওরা আসতে যে আরও কয়েকটা দিন লাগবে এটা বোঝা যাচ্ছে। শাহানার শরীরে কোনো উন্নতি নেই। সে সারাদিন পেটের ব্যথায় কাতরায়, কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল। 2-4 কথা শুনিয়ে রুম থেকে বেরোতে বলেছেন। বিকেলবেলা তুলি রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেঁপে পড়ল কয়েল। নরিন, চলো চকলেট কিনে নিয়ে আসি, জয়টা আসবে না, তুমিও বউ, তুমিও চলো। অন্তুর কানে গলিত সীসার মতো ঢুকে জয়ের বউ কথাটা সে হাসে। পরে যাবো আম্মা, চলুন এখন দুটুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে থাকে কিছুক্ষণ, পরে দ্বিধা ভেঙে জিজ্ঞাসা করে, দুলা ভাইকে তো দেখলাম না আসতে, মেয়েকে দেখতে আসে না, আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছো কেন? সৌজন্যের কিচ্ছু নেই, সরাসরি প্রশ্ন করো, যা মনে আছে। আসলো তুলি। কি হয়েছে আপনার দুলা ভাইয়ের সাথে? তুলির মনে হয় জয়ের বউটা অন্তর্যামী। নতুন এ বাড়িতে এসে শুধু সবার চালচলনে অন্তু সেসব সত্যগুলো বুঝে গেছে। তার সাধারণ চিন্তায় মেয়ের পক্ষে সম্ভব নয়। তুলি করুণ হাসে। এতগুলো দিন এসে রয়েছি এ বাড়িতে, কেউই জিজ্ঞেস করেনি একবারও তুমি কেন করছো। আমি এই বাড়ির কেউ নই। তুলি চেয়ে থাকে অন্তুর মুখের দিকে। চোখে মুখে অনেক কিছু, কিন্তু সেসব নীরব। চোখ যেসব কথা বলে এই মেয়ের তা বোঝা যায় না। শুধু বোঝা যায় বহু কথায় বলে যায় নিঃশব্দে। ওড়নাটা মাথায় পরে শাড়ির আঁচলের মতো করে কপাল অবধি পড়ে থাকে। চলনে একটা আভিজাত্য আছে। তুলির খুব পছন্দ হয়েছে জয়ের বউকে। এখন সে বুঝতে পারে যা তা ধরে আনেনি জয়। অন্তু নামাজ শেষ করতে ঘড়িতে 11:43। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এদের। কেউ অসুস্থ, কেউ বা বিষণ্ণ, কেউ ঘুমন্ত। অন্তু নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে বসলো। খানিক পরে হুমায়ুন পাটোয়ারি এসে বসে বললেন, খাবার দে তো আম্মা, কেউ খাক না খাক, আমি তুই খেয়ে বাছি। অন্তু খেতে খেতে জিজ্ঞাসা করে, আপনার হাই প্রেশার আছে মামা? না, কিন্তু আজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না, ওটা আমি আমার জন্য বের করেছি, আপনি ডাল দিয়ে খেয়ে নিন, আমি তরুকে ডেকে আনছি। অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন সাহেব। সিরিয়াস গম্ভীর, আবার কেমন অদ্ভুত মেয়েটা। বাড়িটাকে 2 বাহুতে আঁকড়ে ধরেছে নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়ালো অন্তু। সে ওখানে বেশি কাটায় আজকাল, একা একা নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তুর এটাও বোঝা হয়ে গেছে তার কাছে সবচেয়ে ঘৃণ্য পুরুষটারও একটা বিরোহিনী আছে। আশ্চর্য হলেও আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে। অর্ধেক সিঁড়ি উঠতেই রিমি চিৎকারে বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছু ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল, এত নড়বড়ে হলে চলবে না, সিঁড়িঘরের দরজা আটকে দ্রুত নেমে এসো। এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে আসে রিমি। তার বাহুর উপরে কামিজের হাতা রক্তে ভেজা, কাচের আঘাত পেয়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরের জানালার কাছে 3টা ছিদ্র, পাথর ছড়িয়ে আছে মেঝেতে। অন্তু থাকা অবস্থায় আরও 2টো পাথর এসে অন্য জানালার কাচ ভেঙে দেয়ালে ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয় এত রাতে। দলে দলে পদচারণার আওয়াজ বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে। অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন, এখানে দাঁড়ান, ঘরে যাবেন না। জয় ভাইয়ার ঘরে হামলা সবসময় আগে হয়। দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দেয়, কপালে হাত ইশারা করে হন্তদন্তে ভেতরে ঢুকে।
রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাবঘরে আগুন জ্বলছে, সব শেষ, ক্লাবের সব শেষ। বিরোধী দলের শুয়োরের বাচ্চারা ক্লাবঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে শ্বশুরকে বলে, আব্বু, আপনার ছেলেকে কল করুন তো। এই সময় বাড়ির লোকগুলোকে মারবে সে। জয় ভাইয়ার চিকিৎসা বাড়িতে হবে। জেলায় ফিরতে বলুন। আমি আর এসব নিতে পারছি না। আমি কিন্তু ও বাড়িতে চলে যাব। তুলি বলল, শান্ত হও ভাবি। আব্বু, আপনি নিচে যান। গেটে খোলার দরকার নেই। এইসব করছে ওই গেট খোলানোর জন্য। নিচে যান, মেইন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সাহেব বললেন, কবির, নিচে কে কে আছে রে? সবাই আছে মামা, আপনি বললে অ্যাকশন নেবে। দরকার নাই, দুই ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেবার কিছু নেই। ওরা ফিরুক, যা করার করবে, চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দায় যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে, পেছনের জঙ্গলে দলে দলে লোক ঢুকছে সব। হরতাল ডেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর। আবার ক্ষমতা চায়, গদিতে বসলে এই সব করে বেড়াবে। অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সবাই যেন পেশাগত এসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এবার বলে উঠল, বিএনপির কথা বলছেন? আওয়ামী লীগই বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেললো? মোট কথা, গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে। দলের লোকে কিছুই না, যা যায় সব তো জনগণের। ওরা তো শুধুমাত্র নিজেদের মধ্যে ধরাধরি খেলে বিনোদন নেয় আর জীবনের। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। বারবার সবাই অন্তুর দিকে তাকাচ্ছিল। অন্তু সযত্নে একটু স্যাভলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জিদ ধরে বলে, কাল সকালে যদি এ বাড়ি না ছেড়েছি, আমার জিবলা কাটা পড়ুক। ওই লোক আসুক বাড়িতে। না নিজের জীবনের গ্যারান্টি রাখছে, না আমার। আমার বাপ চাচা রাজনীতি করেনি, এমন কখনো বাড়ির লোক নির্যাতন সয়নি। কারণ ওদের এ বাড়ির লোকদের মতো ক্ষমতা লালসা ছিল না। রাজনীতি বহু লোক করে। এদের মতো যান হাতে করে মাঠে নামা রাজনীতিবিদদের মুখে আগুন দেই আমি। রাগে কটমট করে উঠে রিমি কল লাগালো হামজাকে। আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়ব? কি করছেন? কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না, কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে? শান্ত হও তুমি। আজ রাতে রওনা দেয়া হলো না। নিচে এখন দেখো হাঙ্গামা থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে। ওরা সারা রাত থাকবে ওখানে। আর কিছু হবে না, শান্ত হও, আসছি আমি। জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই। ওই 3 দিন আগে হাসপাতাল ছেড়েছে জ্ঞান ফিরতেই। আমি গাড়িতে, পরে কথা বলছি। ফিরবেন কবে? কাল রওনা দেব। বললাম তো, আর কিচ্ছু হবে না, খেয়ে নাও। ভেতরের ঘরে শুতে যাও, ঘরে থাকার দরকার নেই। গর্জে উঠল রিমি। আসলে বাইরের গেটের ওপর ধুমধাম আঘাত কমেছে, পাথর ছোড়াছড়ি বন্ধ হয়েছে। অনেকের সমস্যারে আলোচনার গুঙানি ভেসে আসছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়ালো। জয়ের ঘর ডান পাশে, পেছন থেকে সামনে থেকে সমান। বেলকনিতে দাঁড়িয়ে রাস্তার ভিড় দেখা যায়। পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা। অন্ধকারে জটলা বাঁধা লোকজন। আগামী 2 দিনের হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই। একটা কথা খুব খচখচ করছিল, জয় যদি 3 দিনের চেতনা ফিরে হাসপাতালে ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না। ঢাকাতে নিশ্চয়ই অন্য কাজে গেছে 2 ভাই। আবার হতে পারে জয়ের শরীর ব্যথাটাই কম। ক্লাবঘর পুরোটা পুড়ে যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল ওটার ভেতরটা ঠিক আছে টুকটাক। বাইরের দেয়ালে কালি পড়েছে। জয় ফিরল তারও সপ্তাহখানেক পর। সকলে স্বাভাবিক নিল, অন্তু অবাক হয়েছিল। এখনও মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখে মুখে অসুস্থতা স্পষ্ট। অথচ জয় দিব্যি হেঁটে ভিতরে ঢুকেছিল। কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেহাত কম ছিল না। হামজা পরিস্থিতি সামলে নিতে পটু, মিথ্যা বলেছিল। এতদিনের চিকিৎসার সাথে সাথে কিছু কাজ করেও ফিরেছে। বালিশে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বসা ছিল জয়। তখন রাত 11:30। পরনে ঘিয়ে রঙা প্রকাণ্ড শাল জড়ানো। সকলে ভিড় করে আছে জয়কে। হামজা বিছানার উপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টান টান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখে ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞাসা করলো, শরীর কেমন? শাহানার ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে। জরায়ুতে ঘা তার। এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞাসা করলেন, বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা ক্ষেপে ছিল না কবে? ক্ষমতা হারানোর পর থেকেই ক্ষেপে আছে। এবারে নির্বাচনের পর মাঝখানে কিছুদিন হতাশা পালন করছে। সংসদ নির্বাচনের বছর পূর্তি হবে,
ওদের জ্বলন আবার বেড়েছে। ঢাকার পরিস্থিতি ভয়াবহ। সেদিনের হামলা ওরাই করেছিল? না, আবারও হ্যাঁ। বিএনপি দল ভারী হয়েছে, বুঝতে পারছো না? ক্ষমতা এসেছে এক দল, আর আসেনি বহুদল। ওই বহুদল এখন ধীরে ধীরে আর একদল হয়ে যাচ্ছে। মাঝহার নাকি তোর সাথে কথা বলতে চায়? কথা নেই আমার কোনো। ওশালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল, এখন হাত মেলাতে চাইবেই। না মেলালে আবার নতুন ফোন দিয়ে আসবে আমাকে বাস দেবার। রাস্তার কাজ থেমে আছে, কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো অলিফলি বেঁধে গেছে। রাস্তার কি বাল হয়েছে। কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের সম্মেলনে নতুন বিল্ডিং মঞ্জুর করা হলো। ভরে না জনগণের? এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটাকে বোম মেরে উড়িয়ে দিয়ে গেলে তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। আর কেউ কথা বলল না। শান্ত ও হামজার এই কথাগুলোই আগুনের মতো গরম। সহজে না রাগা মানুষটার সামান্য একটু চেতে যাওয়ায় অনেক। রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজেছিল। অন্তু গরম পানি নিয়ে ঘরে ঢুকলো। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও, বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, সময় মতো খাওয়াবে। অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়ালো। জয় চোখ খুলে তাকায়। ৮০০ জামা যদিও পরেনি অন্তু, তবুও শরীর মাপা হয়ে গেল ওর চোখ দিয়ে। অভিজ্ঞ চোখ দুটোর একটুও অসুবিধা হলো না নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের উপর দিয়ে পরিমাপ করে নিতে। তাতে নিঃশ্বাস ভারী হলো। এদিক ওদিক তাকালো বারবার। অন্তু ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিয়েছে। আগের চেয়ে যেন ভিন্ন দেখতে লাগছে। এটাই বোধহয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুক ওঠানামা করে, রক্তে তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তে। রাশভারী গলায় বলে উঠল, মামা, বের হও রুম থেকে। সকলে একে একে বেরিয়ে যায়। হামজা গম্ভীর হয়ে বলল, ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করেছে, নতুন রক্ত দেয়া হয়েছে শরীরে। জয় গোয়ারের মতো বলল। বাইরে যাও। অন্তু ওষুধ খুলছিল। অস্বস্তিতে হাত পা অসাড় হয়ে আসে। ইচ্ছে করছিল ছুটে পালিয়ে যেতে সীমানা থেকে। ঘৃণ্য এই লোকটার সাথে এক ঘরে কি করে থাকবে তা ভাবার শক্তিটুকুও ভেতরে নেই। তার উপর বেলেহাজ লোকেরা খুব বিপজ্জনক। অন্তুর রক্ত জমাট বেঁধে আসে যেন জয় আদেশ করে। দরজা আটকে দিয়ে এসো। ভালোভাবে ওষুধগুলো খেলো আস্তে আস্তে। অন্তুর পা দুটো যেন চাকা হয়ে গেছে। একা একাই ছুটতে চাইছে। আড়ষ্টতায় শরীরটা ভার হয়ে উঠেছিল, ঠিক যেমন ভূতের ভয়ে মানুষ ভার হয়ে ওঠে। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধহয় নিচের দুটো বোতাম লাগানো। উপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমে ভরা বুকে নজর যেতে গা ছিমছিম করে ওঠে অন্তর। আল্লাহকে ডেকে উঠল, পানা চেয়ে উঠল ভেতরটা। মিনতি করে উঠল যেন মুক্তি চায়। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীর ঘেমেছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতেই বলল, পানি দাও, আর একটু পানি খাবো। ওষুধ আটকে গেছে গলায়। অন্তু গ্লাস এগোতে জয়া থাবা দিয়ে খপ করে ধরে হাতের কবজি। অন্তুর হাতের শিথিলতায় ঝনঝনিয়ে গ্লাসটা পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে উঠে অন্তুর দেহটা। হাতটা মুচড়ায় জয়ের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে উঠে অন্তুর। তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞাসা করে, হাত মোচড়াচ্ছ কেন ঘোরালি? এতগুলো দিন একা শুইতে খারাপ লেগেছে? হ্যাঁ। চোখ দুটো হেসে উঠে জয়ের। সেই হাসি জয়ের। ভ্রুটা নাচায় নিজস্ব ভঙ্গিতে। একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাতেই ওড়নাটা হিচড়ে খুলে ফেলে। হাতের ক্ষততে বোধ হয় টান লাগতেই মুখ কুচকায়। মাথায় ব্যান্ডেজ, ওপর রক্তের তরল দেখা দেয়। কারণটা বোঝা যায় না। প্রথমে একটা চুমু ঠিক কণ্ঠনালীর ওপর খেয়ে মুখ তুলে আস্তে করে বলে, মহারণা বাকি রইল, পরিশোধ করে দেবো সেসব। সে রাতে জয়কে খুখার জঙ্গলির খাদকের মতো লাগছিল। অন্তুর চোখের আর্তনাদ। হাতের প্রতিরোধে জয় বোধহয় শক্তি পাচ্ছিল আরো। ধীরে ধীরে জয় যত উত্তাল হলো, ওর কপালের ব্যান্ডেজে তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। অন্তুর কান্না পেয়েছিল, কত কিছু ভাবনা এসেছিল, কিন্তু সে কাঁদেনি, অন্তত জয়ের সামনে না। একদিন এরকম কিছুরই আশঙ্কাকে জনগণ মনে প্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলেছে। এই পর্যন্ত এনে ফেলেছে ওকে। অথচ আজ আসলে তেমন কিছু হচ্ছে না। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে। তাও আবার দলিল আছে হালালের। কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রটাতে আসছে না। আচ্ছা, বালাৎকার হচ্ছে না? অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া হচ্ছে। ও আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীরে তখন জয়ের বিশাল শালটা জড়ানো। এই বারান্দা দিয়ে বায়ে তাকালে বাড়ির সীমানার রাস্তা দেখা যায়। আর ডানে বাড়ির পিছনে পতিত জায়গা। বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ওভাবে। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না, কলিজাটায় চির ধরে, তবে ফাটে না।
আজ ফাটলো, ঝরঝর করে অশ্রু গড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছিল, খুব গভীরভাবে লেগে আছে জয় আমিরের ছোঁয়া গোটা দেহে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে, কেউ কাঁদছে। অন্তু চমকালো, এত রাতে আবার কে কাঁদছে? করুণ সেই স্বর, কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? গাটা ছমছম করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরেলি ভেতরে এসো। এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানো ঠিক না। অভিশাপ তো ভেতরে শুয়ে আছে জয় আমির, বাইরেটা বরং আমার জন্য নিরাপদ। ভুল বলিনি, তবে এটাই আমার বিশেষত্ব। ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলে সমস্যা হচ্ছিল জয়ের। কদিন ওভাবেই গোসল করেছে, গোসল না করে থাকতে পারে না কিছুতে। একদিন বেশি বিরক্ত হয়ে একটানে ব্যান্ডেজ খুলে ফেলে দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে। ওপরের চটা উঠে গেল কাপড়ের সাথে। অভ্যাসবশত চিৎকার করে ডাকলো জয়, তরু। পরে বিড়বিড় করলো, যা শালা, ভুলবারে কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটা খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতে আমার যে খান আসবো। ভুল সূত্রে অন্তুকে ডাকলো। অন্তু আসবে না সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ দেবার জন্য ডাকলো জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করলো। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার, কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনো মতে খেয়ে আবার ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের উপর চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকলো। পানের পিক ফেলতে গিয়ে তা লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ চলছে, সেখানে ঢুকে আবোল তাবোল কিছুক্ষণ টুকটাক কাজ করলো। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকালো ওর। টকটকে লাল গলিত আগুন যেন। দৌড়ে গিয়ে হাতুড় তুলে পেটাতে আরম্ভ করলো সেটাকে। বেশ মজার কাজ। শীত শীত এখনও আছে এই প্রকৃতিতে, তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে, পাঞ্জাবির হাত গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছে তো এগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা বেরিয়ে যেতে শাহানা বললেন, কিভাবে? বড় ভাই একটা ছিল, সেটাকেই ডাকা হয়নি বহুদিন। তাছাড়াও কাউকে সম্বোধন আমি আমার মন মতো করি মামিমা। উনি মেয়র, মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে, বিছানার ওপর বোমা পড়লেও তার ছিঁড়বে না যেন। তোষক তুলতে হলো। ছেলে দুটো তোষক উঁচু করে তুলতেই খাটের ক্লেটের ফুটো দিয়ে কিছু চোখে পড়ল অন্তুর। দ্রুত থামালো ছেলে দুটোকে, আদেশ করলো প্লেটগুলো টেনে তুলে ফেলতে। খাটের প্লেটের নিচে মেঝের উপর সারি সারি টাকার বান্ডিল সাজানো, একপাশে এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিংয়ের ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণার আওয়াজ আসে, সে গান গাইতে গাইতে ঢুকছে। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেলল ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো ওগুলো কি? অন্তু ছিটকে দূরে সরে যায়। কয়েকবার মুখ চিবিয়ে থু করে পানের পিক ফেলল ঘরের ভেতরে। পরে বলল, আমি ছুলে ফুসকা পড়ে যায় ঘরেলি। ঝলসে যায়। আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়েকদিন হয়েছে, এর মধ্যে মুখস্থ করে ফেলেছে আমায়। হ্যাঁ, এই টাকা কিসের? মুখ ঝামটি মারল, যেন মোটেই কোনো ভালো জিনিস নয়। নাক কুচকে নাটক করে বলল, জালটাকে নজর দিলে চোখের লস, লাভ নাই, পলাশের মাল সব। অন্তু সম্মতি জানালো। আমিও ভাবছিলাম বাংলাদেশের লিগ্যাল পয়সায় বড় জোর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনার ভালো কোনো পজিশন না পেতেই এত ফুলে ফেপে উঠেছেন আপনি। সোর্সটা কি? জাল টাকার ব্যবসা? বাহ, হাততালি আপনার জন্যে। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করল, যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে। প্রশংসায় বুক ভরে উঠছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই পার্টনার সাথে তেরিং বেরিং করেছি, তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু। এটা কি ঠিক? অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি জানেন?
থাক, অত সব প্রাপ্তি খেয়ালে এলে রক্তের জ্বালা ধরে যায়। পাপ কাজের দুর্দমনীয় ইচ্ছেটা খুব জ্বালায় আমাকে। হাতটা আর একটু শক্ত হোক। মুখে যতই যা বলি, হাত কিন্তু এখনো নরম রয়ে গেছে আমার। দাঁত কপাটি আটকে বলল জয়। তো কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনে, আপনি বায়োস্কোপ দেখেছিলেন? কথা কেড়ে নিল জয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।